আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে আসলাম তোমাদের জন্য মায়ের মৃত্যু গল্পের সিজন 2 প্রথম পর্ব। আর সিজন 2 এতটা লেট করে আনার জন্য অনেক অনেক সরি। আসলে সারাদিন রোজা থেকে শরীর অনেকটা ক্লান্ত হয়ে যায়, যার কারণে সবগুলো কাজ ঠিকমতো করতে পারি না। আর তোমরা তো জানো সাজিদ অনেকটা অসুস্থ ছিল, তবে সে এখন অনেকটাই ভালো। যদিও সিজন 2 কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, তবুও তোমাদের এত এত রিকোয়েস্টের কারণে লেখা শেষ না হওয়ার পরেও আমরা গল্পটা স্টার্ট করতে যাচ্ছি। তো গল্প চলাকালীন মাঝখানে যদি 2-1 দিন লেট হয় তাহলে অবশ্যই তোমরা সেইটা ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নিজের মাকে খুন করার অপরাধে 2 বছর যাবৎ জেলে আমি। নিজের সৎ বাবা আর আমার আপন চাচাতো বোন মায়া, যাকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, তারা নিজেদের পরকীয়া প্রেমের দোষ ঢাকতে আমার চোখের সামনে আমার আম্মুকে খুন করে, আর সেই খুনের মিথ্যে অভিযোগটা দেয় আমার উপর। এখন আমি হাজারো বললে কেউ বিশ্বাস করবে না আমার কথা, কারণ এই সমাজের চোখে আমি এখন অপরাধী। এখন আমি হাজার বললেও কেউ বিশ্বাস করবে না আমি আমার আম্মুকে খুন করিনি। আপনারা হয়তো ভাবছেন আমি পরীর রাজ্য থেকে আবার জেলে কেন আসলাম, আপনারা হয়তো কিছুই বুঝতে পারতেছেন না। তো চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। যখন আমি পরীর রাজ্য থেকে মানব জগতে ফিরে আসলাম, আমার নামে যে মিথ্যে অভিযোগ দিয়েছিল সেটার কারণে আমাকে জেলে আটক করা হয়। আমার কোনো কিছু করারও ছিল না, কারণ আমি নিজেকে প্রমাণ করার মতো এমন কোনো কিছুই আমি ব্যবস্থা করতে পারিনি। এই সমাজের সবচাইতে বড় সত্য হলো প্রমাণ ছাড়া কোনো কিছুই করা যায় না। যদি আমি প্রমাণ দিতে পারি তবেই আমাকে জেল থেকে মুক্ত করা হবে। তবে যখন পরীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যে বইটা আমার বুকের মাঝে সিল করা হয়েছিল, ওই বইটাও আমার কাছ থেকে আমি মুক্ত করে দেই, কারণ আমি আর কখনো সেই পরীর রাজ্যে যেতে চাই না। আর এই বইটা হয়তো অন্য কেউ খারাপ কাজে লাগাতে পারে, অথবা পরীদেরকে নিয়ন্ত্রণ করতে চাইবে, আমি সেটা কখনোই আর চাইবো না। অন্যদিকে যে রিয়াকে আমি এতটা ভালোবেসেছিলাম সেও আমাকে ভুল বুঝেছে, আমাকে কতই না আঘাত করেছে। এখন আমি একটি অন্ধকার জেলে, এই জেলে আমাকে কেউ দেখতে আসে না। তবে সপ্তাহে একদিন মেঘলা নামের একটি মেয়ে আমাকে দেখতে আসে। জানি না কেন আমার প্রতি ওই মেয়েটার এত মায়া। আজকে শুক্রবার, আজকেও আশা করি আসবে। কথাগুলো ভাবছি, হঠাৎ করে জেলার সাহেব বলে উঠল, এই রনি, তোর সাথে কথা বলতে একজন এসেছে। তখন আর আমার বুঝতে বাকি রইল না মেঘলা এসেছে। আমাকে উদ্দেশ্য করে মেঘলা বলল, রনি তুমি কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মেঘলা বলল, আমিও ভালো আছি, আর হ্যাঁ তোমার জন্য খুশির সংবাদ রয়েছে। আমি বললাম, আমার জন্য আবার খুশির সংবাদ? যার কপালটাই হচ্ছে পোড়া তার আবার কিসের খুশি? মেঘলা বলল, খুব তাড়াতাড়ি তোমার জামিন হবে। আপনারা হয়তো ভাবছেন এই মেঘলাটা কে, তাহলে শুনেন। এই জেলে যখন আমাকে রাখা হয়েছে, আমাকে তো দেখার মতো কেউ আসতো না। এই দুনিয়াতে আমি ব্যতীত আমার কেউ ছিল না। অচেনা একটি মেয়ে একদিন আমার রুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু আমাকে দেখে হঠাৎ করে থমকে গেল। অনেকক্ষণ চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। জানি না কেন আমার দিকে তাকিয়ে আছে। আমি যখনই একটু সরে যাব তখনই মেয়েটা বলে উঠল, রেদওয়ান ভাইয়া তুই এখানে? মেয়েটির কথা শুনে আমি তো অবাক হয়ে আছি, কাকে এই কথাটা বলছে, আর কেই বা রেদওয়ান? আমি বললাম, এই যে আপনি কাকে বলছেন? মেয়েটি অশ্রুমাখা চোখে কান্নার স্বরে আমাকে বলল, ভাই তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বোন। একটা ভুলের কারণে তুই আমাদের সবাইকে এভাবে ছেড়ে চলে যাবি? মানলাম বাবা মা ভুল করেছে, তাই বলে কি আমাকেও তুই পর করে দিবি? আমরা কি তোর কেউ না? আর তুই এই জেলেই বা কি করতেছিস? তুই কি অপরাধ করেছিস ভাই? আমি তো মেয়েটির কথার কোনো আগামাথাই বুঝলাম না, সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কে ভাই? কাকেই বা ভাই বলে ডাকতেছে? আমার তো কোনো বোন নেই, আর তাছাড়া আমাকেই বা রেদওয়ান বলে ডাকলো কেন? আমি তখন বললাম, এই যে ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি রেদওয়ান না, আমি হচ্ছি রনি। আমি যখন ওই রনি বললাম, মেয়েটির সাথে সাথে আমার দিকে আরো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। জানি না মেয়েটির মনে কি চলতেছে, কেনই বা এভাবে আমার দিকে তাকিয়ে আছে। তখন আবার আমাকে উদ্দেশ্য করে বলল, মানলাম তোর রাগ অভিমানটা একটু বেশি, তাই বলে কি তুই আমাকেও না চেনার ভান ধরবি? আমি বললাম, আরে ম্যাডাম কি সব আবল তাবল বলছেন? আমি আপনার কোনো ভাই না, আর আমার এই পৃথিবীতে কেউ নেই। আমি ভেতরের দিকে চলে গেলাম। মেয়েটি মনে মনে ভাবছে রেদওয়ানের কি হলো, একটা ভুল বোঝাবুঝির কারণে আজকেও আমাকে বোন বলে অস্বীকার করলো। তখন সেইখানে থাকা উকিলগুলো বলল, ম্যাডাম চলেন, আপনার কোর্টে বসার সময় হয়ে গেছে। এতক্ষণে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন, মেয়েটি হচ্ছে জর্জ, নাম হলো মেঘলা চৌধুরী। তারপর মেঘলা কোর্টে গিয়ে তার সমস্ত কাজ শেষ করে আমার বিষয়ে ঘাটাঘাটি শুরু করলো। আমাকে জেলে কেন রাখা হয়েছে, আমার দোষটা কি? মেঘলা মনে মনে ভাবছে আমার ভাইকে কেন জেলে আনা হয়েছে, যে করেই হোক আমার ভাইকে মুক্ত করতে হবে। মেঘলা তো জানে না ও হচ্ছে রনি। অনেকক্ষণ ঘাটাঘাটি করে একটা ফাইল দেখতে পেল, সেখানে হুবহু রেদওয়ানের ছবি দেখতে পেয়ে ফাইলটা খুলল, কিন্তু সেখানে নাম দেওয়া আছে রনি।
রনি নামটা দেখে মেঘলা একটু অবাক হলো। রেদওয়ানের জায়গায় রনি কেন দেওয়া, এই বিষয়টা মেঘলাকে অনেকটা চিন্তিত করে তুলল। ফাইলটা আরো ভালো করে পড়তে থাকলো। যখনই দেখতে পেল সে তার মাকে খুনের জন্য জেলে এসেছে, এটা দেখে তো মেঘলা অবাক। মাকে আবার কিভাবে খুন করলো? আম্মু তো ভালোই আছে, বিষয়টা চিন্তা করতেছে মেঘলা। এরপর একটু নিচে লক্ষ্য করলো, যেই ঠিকানাটা দেওয়া আছে সেটার সাথে মেঘলাদের ঠিকানার কোনো মিল নেই। এবার তো মেঘলা আরো বেশি চিন্তিত হয়ে গেল, এতটা অমিল কিভাবে হতে পারে। তারপর সে ফাইলটা রেখে বাসার উদ্দেশ্যে রওনা হলো। মনে মনে ভাবছে রেদওয়ানকে একবার দেখে যাই। এদিকে রনি গুটিসুটি হয়ে বসে আছে। সকালে ঘটে যাওয়া বিষয়গুলো সে ভাবছে। মেয়েটা কে, কেনই বা আমাকে নিজের ভাই বলে ডাকতেছে। এমন সময় মেঘলা আসলো। রনিকে উদ্দেশ্য করে বলল, রেদওয়ান ভাই আমার, তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি খুশির সংবাদ দিব। এর আগে আমি তোর সামনে আসবো না, এই আমি কথা দিয়ে গেলাম। কথাটা বলেই মেঘলা সেখান থেকে চলে গেল। রনি যে কিছু বলে উঠবে সেটারও অপেক্ষা করলো না। মেঘলা ম্যাডাম মাঝে মাঝে আমাকে দেখতে আসতো, কিন্তু আমি দেখে ওঠার আগে উনি সেখান থেকে চলে যেত। যখন থেকে মেঘলা ম্যাডাম আমার খেয়াল রাখা শুরু করেছে, জেলে আমার কোনো কিছুর কমতি হয়নি। মনে হয়েছে নিজের বাড়িতেই আছি। আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু মেঘলা ম্যাডাম করেছে। এসব কিছু দেখে নিজের মনকে বোঝালাম, এমন একটা বোন যদি আমার হতো তাহলে হয়তো আমার জীবনটা আরো অনেক সুখের হতো। কারণ যার এই দুনিয়াতে কেউ নেই সেই বুঝে না থাকার মূল্য। দীর্ঘ অনেক দিন কেটে যাওয়ার পর আজকের সেই দিন মেঘলা ম্যাডাম আবার এসেছে আর আমাকে বলছে তোমার জন্য খুশির সংবাদ। আমি বললাম আমার আবার কিসের খুশির সংবাদ, তবে মনে মনে একটু আন্দাজ করতে পেরেছি আমার জন্য অনেক বড় কিছু একটা রেখেছে। কারণ যেই দিন থেকে উনি আমার জীবনে এসেছে সেদিন থেকে আমাকে কষ্ট পেতে দেয়নি। কিন্তু আবার মনে মনে ভাবছি আমি যে ওনার ভাই না, এটা ওনাকে বলা দরকার ছিল, কিন্তু উনি তো কিছুতেই বিশ্বাস করছে না। আপনারা হয়তো রেদওয়ানের কথা ভাবছেন, এই রেদওয়ানটা আবার কে? রেদওয়ান হলো মেঘলার ভাই। রেদওয়ানের বিষয়ে আপনারা পরবর্তী পর্বগুলোতে আস্তে আস্তে বুঝতে পারবেন এবং জানতেও পারবেন। গল্পের পরবর্তী অংশটুকু আরো অনেক বেশি ইন্টারেস্টিং। তো চলেন আবার গল্পে ফিরে যাই। মেঘলা বলল, তোমার আজকেই জামিন হবে, আমি সবকিছু ব্যবস্থা করে রেখেছি। মেঘলা ম্যাডামের মুখে এমন কথা শুনে খুশিতে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। আমি মেঘলা ম্যাডামকে বললাম, ম্যাডাম বিশ্বাস করেন আমি আমার মাকে খুন করিনি। সন্তান কি কখনো পারে নিজের মাকে খুন করতে? আমি কখনোই পারবো না আমার মাকে আঘাত করতে। আমার মাই ছিল আমার পৃথিবী। এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার আপন কেউ নেই। তাহলে বলেন আমার মাকে আমি কিভাবে খুন করি? এই কথা আমি এই দুনিয়ার কাউকে বোঝাতে পারিনি। আমি জানি না আপনি আমাকে কেন হেল্প করলেন, এটাও জানি না আপনি আমাকে কেনই বা ভাই ডাকছেন। তবে এতটুকু জানি আপনি আমার জন্য যেটা করেছেন আমি সেটার জন্য সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। মেঘলা বলল, হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমি তোর বোন, তোর জন্য যেটা ভালো হবে সেটা আমি করবই। আচ্ছা তুই তাড়াতাড়ি বের হয়ে আয়। আমি বললাম, কিন্তু মেঘলা ম্যাডাম আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। মেঘলা বলল, তুই কি পাগল হয়েছিস? আমাকে ম্যাডাম কেন বলতেছিস? তোকে না আমি বারণ করেছি? আর কে বলেছে তোর কোথাও জায়গা নেই? তুই ছাড়া পুরো বাসাটা খালি হয়ে আছে। আমি মনে মনে ভাবছি আমি যতই বলি না কেন উনি বিশ্বাস করবেন না। তার চাইতে বরং আমি ওনার সাথে যাই। উনি আমার যে সাহায্যটা করেছে সেটা তো কোনোদিন পূরণ করতে পারবো না, অন্তত ওনাদের খেয়াল রাখার চেষ্টা করব। ওনাদের যে কোনো কাজে সাহায্য করব। ওনাদের বাড়িতে দরকার প্রয়োজনে কাজের লোক হয়ে থাকবো। এমনিতেও তো আমি কাজের লোকই ছিলাম। আমি বললাম, ঠিক আছে মেঘলা আপু, আমি আপনাদের বাড়িতে কাজের লোক হয়ে থাকবো। যে কোনো কাজ আমি করে দিব, কোনো সমস্যা নেই। মেঘলা বলল, তুই কি পাগল হয়েছিস? বাড়িতে কি কাজের লোক কম আছে? তুই বাসায় চল, মা তোর জন্য অপেক্ষা করছে। মা শব্দটি শুনে আমার চোখে পানি চলে আসলো। মা কি জিনিস এটা আমি বুঝি। জানি না উনার ভাইয়ের কি হয়েছে, তবে মেঘলা আপুর মা যদি আমাকে তার ছেলে মনে করে তাহলে আমি তার ছেলে হয়েই থাকবো। তারপর আর কথা বাড়ালাম না। আমি আর মেঘলা আপু দুজনেই বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এদিকে আমার সৎ বাবা আর আমার সেই চাচাতো বোন দুজনেই তো এখন মহা খুশিতে আছে। তারা তো জানে আমি জেলে আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যু গল্পের সিজন 2 প্রথম পর্ব এখানে শেষ করলাম। আজকের ভিডিওটা ছোট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা জাস্ট পরিচয় পর্ব এবং ফ্ল্যাশব্যাকের কিছুটা ট্রেলার তোমাদেরকে শুনাইলাম। আর এই ভিডিওতে যদি 5000 লাইক এবং 1000 কমেন্ট কমপ্লিট করে দিতে পারো তাহলে ইনশাল্লাহ সেকেন্ড পার্ট থেকে আমরা 20 মিনিট করে দেওয়ার চেষ্টা করব। তোমরা এতদিন অনেকেই সিজন 2 করতেছিলা, যার কারণে আমরা সিজন 1 এর কিছুটা অংশ বাদ দিয়ে দিয়েছি। তো আমরা যে অংশটা বাদ দিয়ে দিয়েছিলাম সেইটা অনেকে সিজন 2 বলে তোমাদের সামনে চালাইতেছে। আর তোমরা অনেকেও ওই ভিডিওটা
দেখেছো। মূলত সিজন 1 এই গল্পটা শেষ ছিল, কিন্তু তোমরা এত পরিমাণে সিজন 2 এর জন্য রিকোয়েস্ট করেছো যে আমরা সেটা ফেলতে পারিনি। এই কারণে সিজন 1 এর কিছুটা অংশ আমরা বাদ দিয়ে দিয়েছি, যেন আমরা সিজন 2 প্রপার ভাবে মিল রেখে এগিয়ে যেতে পারি। কারণ সিজন 1 এ যেমন হ্যাপি এন্ডিং দেওয়া ছিল, তেমন ভাবে যদি আমরা সিজন 1 শেষ করতাম তাহলে সিজন 2 তে কোনো মিল রাখতে পারতাম না। গল্পের নাম ঠিকই থাকতো, কিন্তু মাঝখান থেকে গল্পটা চেঞ্জ হয়ে যেত। আর মায়ের মৃত্যু গল্পের সিজন 1 এ মায়ের মৃত্যুর কোনো প্রতিশোধ নেওয়া হয়নি এবং অনেক কিছুই বাদ দেওয়া আছে, যেটা আমরা সিজন 2 এর জন্য বরাদ্দ রেখেছি। আর তোমাদের সামনে সিজন 1 এর বাদ দিয়ে দেওয়া যে অংশটা সিজন 2 বলে চালিয়ে দিচ্ছে, সেখানে মায়ের মৃত্যুর কোনো প্রতিশোধ নেই। তোমরা অনেকেই বলেছো ভাই মায়ের মৃত্যুর প্রতিশোধ নেন নাই, যার কারণে আমরা সেই প্রতিশোধটা সিজন 2 তে এনেছি। সব খেলা হবে সিজন 2 তে। আশা করি তোমরা সম্পূর্ণ সিজন 2 এনজয় করবা। তো ফটাফট এই ভিডিওতে 5000 লাইক এবং 1000 কমেন্ট কমপ্লিট করে দাও, তাহলেই কিন্তু পরবর্তী পার্টগুলো কন্টিনিউ করা হবে এবং 20 মিনিট প্লাস দেওয়ার চেষ্টা করব আমি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।